আজকে আমরা শুরু করছি গ্রুপ থিওরির এক্সারসাইজের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোর কিছু সলিউশন। আমরা এসকে মাপার বইয়ের যে এক্সারসাইজগুলো আছে গ্রুপ থিওরির, যেটা আমার বইয়ে পেজ নাম্বার 84, নতুন বইয়ে অন্য পেজ নাম্বার হতে পারে, এক্সারসাইজ 8 নম্বর এক্সারসাইজের যে কোশ্চেন তার সলিউশন কিছু কিছু আমরা করব। যেমন আমাদের প্রথম এক্সারসাইজ 8 গ্রুপ থিওরি। তো আমাদের যেমন প্রথম 1 এখানটায় বলা আছে যে জেড কম্পোজ, যেখানে হোয়ার কোশ্চেনটা আমি লিখছি, হোয়ার এ কম্পোজ বি, মানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস 1 ফর অল এ কম্মা বি বিলংস টু জেড। এরকম করে একটা কোশ্চেন দেওয়া আছে যে জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার, তার উপরে কম্পোজিশনটা এরকম করে ডিফাইন করা আছে। কীরকম না, তো এ কম্পোজ বি মানে এ প্লাস বি প্লাস 1 ফর অল এ বি বিলংস টু জেড। দিয়ে বলেছে তাহলে কি জেড কম্পোজটা আমাদের কোনো গ্রুপ ফর্ম করবে কিনা চেক করতে বলেছে। তাহলে গ্রুপ ফর্ম করবে কিনা চেক করতে বলেছে মানে আমাদের ওই চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা দেখব। এই কম্পোজিশনটা জেডের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ওই চারটে কন্ডিশনকে যদি স্যাটিসফাই করে, দেন জেড কম্পোজ উইল ফর্ম এ গ্রুপ, বাট ইফ এনি ওয়ান অফ দ্য কন্ডিশন ইজ ফলস, দেন জেড কম্পোজ ক্যানট ফর্মস এ গ্রুপ। চারটের মধ্যে যে কোনো একটা যদি ফল করে যায়, তাহলে কিন্তু ফেল করে যায়, তাহলে কিন্তু জেড কম্পোজটা গ্রুপ ফর্ম করবেন। তাহলে সলিউশন আমরা লিখবো এরকম। আমি একটা অঙ্ক পুরো লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, পরের অঙ্কগুলো লেখাটা আমি আর লিখবো না, শুধু অঙ্কগুলো করে দিচ্ছি। প্রথমে আমরা দেখব ক্লোজার প্রপার্টিটা। লিখবো এরকম, ক্লোজার প্রপার্টি মানে দুটো এলিমেন্টকে আমরা কম্পোজ করে দেবো, রেজাল্টেন্ট যে এলিমেন্টটা মানে ইকুয়ালস টু বলে যে জিনিসটা পাচ্ছি সেইটা ওই জেডের মধ্যেই আছে কিনা দেখবো। জেড থেকে দুটো এলিমেন্ট নেবো, কম্পোজ করবো, রেজাল্টেন্ট এলিমেন্টটা জেডের মধ্যে আছে কিনা দেখবো। যদি থাকে তাহলে ক্লোজার, যদি না থাকে তাহলে ক্লোজার না। এটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য হতে হবে, মানে যে কোনো দুটো এলিমেন্ট যদি নিই তাহলে এই জিনিসটা হতে হবে। যদি হয় তাহলে হবে ক্লোজার। লেট এ বি বিলংস টু জেড, দেন এ কম্পোজ বি, মানে আমাদের যা দেওয়া আছে তা লিখি এ প্লাস বি প্লাস 1। তাহলে এ বি আমি জেড থেকে নিছি, তার মানে এ বিটা হচ্ছে সেট অফ, এ বি দুটো হচ্ছে সংখ্যা, দুটো হচ্ছে ইন্টিজার। তাহলে তাদের কম্পোজ করে দিই, রেজাল্ট এসে এ প্লাস বি প্লাস 1, মানে দুটো ইন্টিজার তাদের যোগ করে তার সাথে শেষে একটা 1 যোগ করে দিয়েছি। তাহলে তুমি মনে মনে যে কোনো দুটো ইন্টিজার নাও, 2 5, তাহলে 2 কম্পোজ 5 যদি করি তাহলে 2 প্লাস 5 7 আর 1 8 হবে। তুমি একটা নেগেটিভ একটা পজিটিভ নাও, ধরো তুমি নিলে -3 7, তাহলে -3 প্লাস 7 মানে 4, তার সাথে 1 যোগ করে দিলাম 5। তাহলে তুমি যে কোনো ইন্টিজার নাও না কেন, তাদের কম্পোজ করলে এই ক্ষেত্রে সবসময় জেডে থাকছে। তাহলে আমরা জেড ইজ ক্লোজ আন্ডার কম্পোজিশন বলতে পারবো। তাহলে সো জেড ইজ ক্লোজড আন্ডার কম্পোজিশন, ক্লোজার প্রপার্টি হয়ে গেল। এরপর আমরা দেখব অ্যাসোসিয়েটিভ কিনা। অ্যাসোসিয়েটিভ দেখতে গেলে আমাদের দুটো এলিমেন্ট নিতে হয়, তিনটে এলিমেন্ট নিতে হয়। লেট এ কমা বি কমা সি বিলংস টু জেড ধরে নিলাম। তাহলে নাও এ কম্পোজ বি কম্পোজ সি ইজ ইকুয়ালস টু এ কম্পোজ বি মানে যা হয় লিখি এ প্লাস বি প্লাস 1 কম্পোজ সি। তাহলে আলটিমেটলি এটা একটা সংখ্যা হয়ে গেছে, এটা আর একটা সংখ্যা হয়ে গেছে। তাহলে মনে মনে এটাকে তুমি ডি ধরে নাও, এই টোটাল জিনিসটাকে। তাহলে ডি কম্পোজ সি মানে কি লিখবো, ডি প্লাস সি প্লাস 1। তাহলে সেটা লিখে দিই যে ডি তার ভ্যালু হচ্ছে এ প্লাস বি প্লাস 1। তাহলে ডি হয়ে গেল এটা প্লাস সি প্লাস 1। দিয়ে এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি এ প্লাস বি প্লাস সি প্লাস 2 গেল। অ্যান্ড উল্টের যদি নিই এ কম্পোজ বি কম্পোজ সি, তার মানে এ কম্পোজ বি কম্পোজ সি মানে বি প্লাস সি প্লাস 1। আবার সে একই জিনিস, এটাকে মনে মনে ডি ধরে নাও। তাহলে এ কম্পোজ ডি মানে হচ্ছে এ প্লাস ডি, ডি মানে হচ্ছে এই সংখ্যাটা প্লাস 1। এটাকেও যদি আমি সিম্পলিফাই করে লিখি এ প্লাস বি প্লাস সি প্লাস 2, তাহলে দেখো দুটো ভ্যালু সেম এসছে। তার মানে আমি লিখতে পারি এইটা ইজ ইকুয়ালস টু এটা। হেন্স এ কম্পোজ বি কম্পোজ সি ইজ ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জেড। তাহলে আমি বলতে পারি হেন্স জেড ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার কম্পোজিশন। তাহলে ক্লোজার হয়ে গেল এটা 1 নম্বর 2 নম্বর দিয়েও করতে পারো, মানে এটাকে আমি 1 নম্বর দিলাম ক্লোজারটা,
অ্যাসোসিয়েটিভটা 2 নম্বর দিলাম। এবার 3 নম্বর প্রপার্টি আমরা দেখব যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা। তাহলে if possible let E is the identity of Z compose, তাই যদি হয় তাহলে then for any A belongs to Z, we have A compose E is equals to E compose A is equals to A। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে ই এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানটা ইকুয়ালস মানে এইটা ইজ ইকুয়ালস টু এটা নেবো, সেখান থেকে আমি রাইট ইনভার্স পাবো, সরি রাইট আইডেন্টিটি পাবো। সিমিলারলি এটা ইকুয়ালস টু এটা নেবো, সেখান থেকে আমি লেফট আইডেন্টিটি পাবো। যদি দুটো আইডেন্টিটি মানে লেফট অ্যান্ড রাইট আইডেন্টিটি যদি সেম ভ্যালু হয়ে যায় তাহলে বলবো যে হ্যাঁ ইনভার্স আছে, এবং যে ভ্যালুটা আসলো সেটাই ইনভার্স। আর যদি দুটো আইডেন্টিটির মধ্যে কোনো একটা আইডেন্টিটি এক্সিস্ট না করে, বা এমন হলো দুটো আইডেন্টিটি এক্সিস্ট করলো কিন্তু সমান হলো না, তাহলে কিন্তু আমরা আইডেন্টিটি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট তাই বলবো। তাহলে এবার আমি এইটার এটা নিই, তাহলে নাও এ কম্পোজ ই ইজ ইকুয়ালস টু এ, দিস ইমপ্লাই এ কম্পোজ ই মানে ফর্মুলা যদি ফেলে দিই তাহলে কী হবে, এ প্লাস ই প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, সরি ইজ ইকুয়ালস টু এ। দিস ইমপ্লাই এ কেটে গেল, পড়ে থাকলো ই ইজ ইকুয়ালস টু -1। তাহলে এই -1টা এই ক্ষেত্রে রাইট আইডেন্টিটি হয়ে গেল। এগেন না অ্যান্ড, এবার এটার সাথে এটা নিই, ই কম্পোজ এ ইজ ইকুয়ালস টু এ, দিস ইমপ্লাই ই প্লাস এ প্লাস 1 ইজ ইকুয়ালস টু এ। আবার এ কেটে গেল, তাহলে এখান থেকে ই ইজ ইকুয়ালস টু -1। তাহলে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটোই এক্সিস্ট করেছে এবং দুটোর ভ্যালুই সেম এসছে, এবং যে ভ্যালুটা এসছে সেটাও আবার জেডে আছে কিনা দেখতে হবে। এমন একটা ভ্যালু আসলো যেটা জেডেই নেই, তাহলে তো সেটা ইনভার্স হতে পারবে না। তাহলে এখানে দেখো দুটো লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটো এক্সিস্ট করেছে, দুটোর ভ্যালু সেম এসছে, সেই সঙ্গে সঙ্গে সেটা আবার জেডেও আছে, তাহলেই আমি বলতে পারবো দেয়ারফর -1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। সো -1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ Z+। যদি এমন হতো যে দুটোকে ক্যালকুলেশন করে ধরো এটাও -1/2 আসলো, এটাও -1/2 আসলো, তাহলে আইডেন্টিটিটা -1/2 ক্যালকুলেশন করে চলে এসছে, কিন্তু -1/2 তো আর জেডে নেই। আইডেন্টিটি আমি বারবার বলেছি, এটা কিন্তু মাথায় রাখবে, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করলে হবে না, মানে ক্যালকুলেশন করে পেলেই হবে না, সেটা ওই সেটে থাকতে হবে। যদি না থাকে সেটাকে আমি আইডেন্টিটি বলতে পারবো না। তাহলে বাই চান্স যদি এখানে ক্যালকুলেশন করে দুটোই -1/2 চলে আসতো, তবুও কিন্তু আমি ওটাকে আইডেন্টিটি বলতে পারতাম না। তখন আমি লিখতাম সিন্স -1/2 ডাজ নট বিলংস টু জেড, দেয়ারফর জেড কম্পোজ হ্যাজ নো এনি আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, সেটা পরে আসছি, যখন সেরকম আসবে আমি বলে দেবো। তার 5 নম্বর, যে কোনো এলিমেন্টের ইনভার্স থাকতে হবে, এবং ইনভার্স থাকা মানে ওই একই রকম, শুধু ইনভার্সের ভ্যালু পেলেই হবে না, সেটা আবার জেডেও থাকতে হবে। তাহলে দেখি সেটা পাই কিনা। তাহলে যে কোনো একটা এলিমেন্ট আমি নিয়ে নিই, লেট এ বিলংস টু জেড অ্যান্ড ইনভার্স অফ এ ইজ এ ড্যাশ, ধরে নিলাম। তাহলে দেয়ারফর এ কম্পোজ এ ড্যাশ ইজ ইকুয়ালস টু এ ড্যাশ কম্পোজ এ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি ই। দিস ইমপ্লাই, তাহলে এ কম্পোজ এ ড্যাশ যদি লিখি তাহলে কী হবে, এ প্লাস এ ড্যাশ প্লাস 1 ইজ ইকুয়ালস টু, এটা যদি লিখি এ ড্যাশ প্লাস এ প্লাস 1 ইজ ইকুয়ালস টু আইডেন্টিটির ভ্যালু হয়ে গেল -1। তাহলে ঠিক একই রকমভাবে এটার সাথে এটা নেবো, একবার সলিউশন করবো এ ড্যাশ পাবো, ঠিক তারপরে এটার সাথে আবার এটাও নেবো, কম্পোজ করে আরেকটা ইনভার্স পাবো। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা পাবো রাইট ইনভার্স, এখান থেকে যেটা পাবো সেটা হবে লেফট ইনভার্স, এটার সাথে এটা করলে লেফট ইনভার্স। যে দুটো ইনভার্স এক্সিস্ট করবে, দুটোর ভ্যালু সেম হবে, যে ভ্যালুটা পাচ্ছি সেটা আবার জেডে থাকতে হবে। যদি এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তবে সেটাই হবে এ এলিমেন্টের ইনভার্স। আর এই কন্ডিশনগুলোর মধ্যে কোনো একটা স্যাটিসফাই না করলে ঠিক ইনভার্সের মতনই, এই ঠিক আইডেন্টিটির মতনই, এর মধ্যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই না করলে সে হবে না ইনভার্স। তাহলে সেই ক্ষেত্রে এটার সাথে যদি এটা নিই, তাহলে নাও এ প্লাস এ ড্যাশ প্লাস 1 ইজ ইকুয়ালস টু -1। দিস ইমপ্লাই এ ড্যাশ মানে তাহলে হয়ে যাবে, দেখো এটা এদিকে হলো -2, এটা ওইদিকে হলো -a। তাহলে এ একটা ইন্টিজার, তাহলে ধরো সাপোজ কিছু একটা ধরো 11 ধরো, তাহলে -11 সাথে -2 যদি আমি অপারেট করি, যোগ করি, তাহলে আমার কত হয়ে যাবে -13, সেটা আমার জেডেই আছে। বা তুমি এর ভ্যালু ইটসেলফ নেগেটিভ ধরো, মানে ধরো এটার ভ্যালু আমি ধরলাম -21 এর ভ্যালু, তাহলে মাইনাসে মাইনাসে +21 হয়ে গেল, 21 থেকে 2 বাদ দিলে +19,
তাহলে তুমি যাই করো, এটা যদি জেড থেকে নাও তাহলে এই সংখ্যাটাও জেডেই থাকবে। নাও এটা অ্যান্ড এটার সাথে এটা নিই, এ ড্যাশ প্লাস এ প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু -1, সেখান থেকে এ ড্যাশের ভ্যালু আসবে -2 -এ। তাহলে দুটোই লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটির ভ্যালু আমি পেয়ে গেছি, এবং যে ভ্যালুটা বেরিয়েছে সেটা আবার প্রত্যেকেই মানে সব ক্ষেত্রে জেডে আছে। তাহলে আমি বলে দেবো যে হেন্স -2 -a ইজ দ্য ইনভার্স অফ এ ইন জেড কম্পোজ। তাহলে যেটা যে কোনো এলিমেন্টের জন্য আমি ইনভার্স পেয়ে গেছি, তাহলে চারটে কন্ডিশন স্যাটিসফাই করে গেছে। হেন্স জেড কম্পোজ উইল ফর্ম এ গ্রুপ। পুরো এইভাবে লিখে করতে হবে পুরো নাম্বারটা যদি পেতে চাও, আর না লিখলে কিন্তু পুরো নাম্বার পাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বর অঙ্ক কোশ্চেন হচ্ছে 2 নম্বর, এটা 1 নম্বর কোশ্চেন ছিল। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, এবার বলেছে জেড কম্পোজ হোয়ার এ কম্পোজ বি ইজ ইকুয়ালস টু হবে এ প্লাস বি প্লাস এ বি ফর অল এ কমা বি বিলংস টু জেড। তাহলে এবার বলেছে এটা গ্রুপ হবে কিনা আমাদের চেক করতে বলেছে। তো আমরা সেম একই লেখা লিখবো, হ্যাঁ, যে ক্লোজার প্রপার্টি হবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ক্লোজারটা নিজে নিজে করবে, আমি অ্যাসোসিয়েটিভটা দেখিয়ে দিচ্ছি। ক্লোজার প্রপার্টি যেটা, সেটা ডু ইউর সেলফ লিখে রাখলাম, নিজে নিজে লিখবে। অ্যাসোসিয়েটিভটা দেখছি আমি, অ্যাসোসিয়েটিভ লিখাচ্ছি না, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কের লেখা সেম, আমি শুধু ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি শুরু করি এ কম্পোজ বি কম্পোজ সি দিয়ে। তাহলে এ কম্পোজ বি কম্পোজ সি যদি দিই, তাহলে বি কম্পোজ সি মানে এখানটায় এ বি যদি হয় তাহলে এ প্লাস বি, তার সাথে তাদের গুণফল যোগ করে দিচ্ছি, মানে যে দুটো সংখ্যার মধ্যে আমি কম্পোজ করব তাদের যোগ করব, তার সাথে আবার তাদের গুণফলটাও যোগ করে দেবো। তাহলে বি আর সি এর মধ্যে যদি করি তাহলে বি প্লাস সি প্লাস বিসি, ঠিক আছে? এবার এটাকে মনে মনে তুমি ডি ধরে নাও, তাহলে এ কম্পোজ ডি মানে কি লিখবো, এ প্লাস ডি প্লাস এ ইন্টু ডি। তাহলে এ প্লাস এটা হচ্ছে ডি প্লাস এ ইন্টু ডি, মানে বি প্লাস সি প্লাস বিসি, ঠিক আছে? দিস ইমপ্লাই, তাহলে আমি যদি এবার সিম্পলিফাই করে লিখি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস বিসি প্লাস এটার সাথে এটা করলে এ বি প্লাস এটার সাথে এটা করলে এসি এসি, তার এটার সাথে এটা করলে এ বিসি। এই হলো আমাদের এই এ কম্পোজ বি কম্পোজ সি এর ভ্যালু। সিমিলারলি বা অ্যান্ড এ প্লাস বি প্লাস বলছি সরি এ কম্পোজ বি কম্পোজ সি ইজ ইকুয়ালস টু, এদের মানে হয়ে গেল এ প্লাস বি প্লাস এ বি কম্পোজ সি, মনে মনে ডি ধরে নাও, তাহলে ডি কম্পোজ সি মানে হচ্ছে ডি প্লাস সি প্লাস ডিসি, দিস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস এটার সাথে এটা করলে এসি প্লাস এটার সাথে এটা করলে বিসি প্লাস এবিসি। দেখো এটা আর এটা সেম এসছে, এ প্লাস বি প্লাস সি মিলে গেল, এখানেও এ বি আছে এখানেও এ বি আছে এখানেও এসি আছে এখানেও এসি আছে, বিসি বিসি এবিসি এবিসি মিলে গেল। তাহলে দেয়ারফর সো এখানটা লিখে দিই এ কম্পোজ বি কম্পোজ সি ইজ ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জেড। তাহলে আমি বলবো যে সো জেড ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার কম্পোজিশন। লেখাটা আমি আর লিখছি না, লেখাটা সব এর 1 নম্বর অঙ্কের মতন হবে, এর আগেরটা যেটা করলাম। লেখাটা তোমরা লিখে নিও, আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। এরপর আমি আইডেন্টিটি এলিমেন্ট চেক করি। তাহলে 3 নম্বরে আমি ধরে নিচ্ছি ইফ পসিবল লেট ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাই যদি হয় তাহলে আমি এরকম লিখতে পারবো এ কম্পোজ ই ইজ ইকুয়ালস টু ই কম্পোজ এ ইজ ইকুয়ালস টু এ। দ্যাট ইজ, এবার এটার সাথে যদি এটা নিই তাহলে নাও এ কম্পোজ ই ইজ ইকুয়ালস টু এ, দিস ইমপ্লাই এ কম্পোজ ই মানে এ প্লাস ই প্লাস এ ই ইজ ইকুয়ালস টু এ। তাহলে এটা এটা কেটে গেল, পড়ে থাকছে এখান থেকে ই যদি কমন নিই 1 প্লাস এ ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাই ই মানে হয়ে গেল
আমাদের 0/1 প্লাস এ এই জিনিস আসবে। যে পরের লাইনে আমি 0 লিখব। খুবই ভালো কথা, 0কে যে কোনো জিনিস দিয়ে যদি ভাগ করো তাহলে আমাদের 0ই আসে। কিন্তু 0কে যদি আমি 0 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, সেটা তো আনডিফাইন্ড হয়ে যাবে, তাই না? 0কে তুমি 2 দিয়ে ভাগ করছো, 3 দিয়ে ভাগ করছো, -10 দিয়ে ভাগ করছো, সব ক্ষেত্রে 0 হবে। কিন্তু 0কে 0 দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু সেটা আনডিফাইন্ড হয়ে যাবে, মানে তার কোনো ভ্যালু পাওয়া যাবে না। তাহলে এখানটায় নিচটা 0 আসার দেখো একটা পসিবিলিটি আছে, যদি a এর ভ্যালু -1 নিই। ঠিক আছে, তাহলে যেই a এর ভ্যালু -1 নেবো তাহলে নিচেও 0, উপরেও 0, দিস ইজ আনডিফাইন্ড। তাহলে তাহলে এর ভ্যালু যদি -1 ছাড়া অন্য কিছু হয় তাহলে ই এক্সিস্ট করছে। কিন্তু যদি এর ভ্যালু -1 হয় তাহলে কিন্তু ই এর ভ্যালু ডাজ নট এক্সিস্ট। তাহলে খুব ভালো করে লক্ষ্য করে দেখো, শুধুমাত্র জেড এর একটা সংখ্যা -1-এর আইডেন্টিটি এলিমেন্টটা, আইডেন্টিটি না মানে লেফট আইডেন্টিটি এলিমেন্টটা এক্সিস্ট করছে না। রাইট আইডেন্টিটি কী হবে আমি এখনও যাইনি সে জায়গাটায়, সরি, লেফট আইডেন্টিটি কী হবে আমি জানি না, রাইট আইডেন্টিটিটা এখানটায় এক্সিস্ট করছে না শুধুমাত্র -1-এর জন্য। সব হচ্ছে একটা সংখ্যার জন্য আইডেন্টিটি আমার বার হচ্ছে না। কিন্তু আমার তো কন্ডিশন তাই ছিল যে জেডের মানে সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য হওয়া যায়। তাহলে এখানটায় প্রত্যেকটার জন্য না, জাস্ট একটার জন্য হচ্ছে না। ওইটা যদি না থাকতো তাহলে কিন্তু আবার হয়ে যেত। তাহলে আমি এখানটায় বলবো এটা হুইচ ডাজ নট এক্সিস্ট, when a is equals to -1। তাহলে যেই a equals to -1 হলো এটা এক্সিস্ট করলো না। হেন্স তাহলে আমার রাইট আইডেন্টিটি তো মানে রাইট আইডেন্টিটি আমার এক্সিস্ট করছে না, লেফট সাইড এক্সিস্ট করলেই বাকি, না করলেই বাকি। তাহলে হেন্স জেড কম্পোজ হ্যাজ নো এনি আইডেন্টিটি এলিমেন্ট। তাই যদি হয় হেন্স এখানে আমি লিখে দেবো জেড কম্পোজ ক্যান নট ফর্ম এ গ্রুপ। জেড কম্পোজটা কিন্তু গ্রুপটা ফর্ম করতে পারলো না, শুধু একটা এলিমেন্টের জন্য আটকে গেল। তাহলে এটাই যদি আমি সেট অফ ন্যাচারাল নাম্বার নিতাম, মানে জেড না নিয়ে যদি ক্যাপিটাল এন নিতাম, তাহলে ক্যাপিটাল এনের মধ্যে তো -1 থাকতো না, তখন কিন্তু এই রাইট আইডেন্টিটিটা এক্সিস্ট করে যেত। তারপরে কী হতো সেটা পরের প্রশ্ন, কিন্তু এই জায়গাটায় আটকাতো না। ঠিক আছে, ভালো করে শোনো, জেডের জায়গায় যদি আমি ক্যাপিটাল এন নিতাম মানে সেট অফ ন্যাচারাল নাম্বার নিতাম, তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা এই জায়গাটায় যেটা আটকালো সেটা আটকাতো না, কারণ এর ভ্যালু তখন -1 হওয়ার কোনো চান্সই ছিল না। আমরা তো সেট অফ ন্যাচারাল নাম্বার নিচ্ছি, তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে এই জায়গাটা আটকাতো না। পরে কী হতো সেটা তো ক্যালকুলেশন করলে বোঝা যাবে। সুতরাং ভট করে এখানটায় 0 এটা পেলাম =0 লিখে দিয়ে কিন্তু ইয়ে করো না, মানে লেখার সময় অন্তত একটু চিন্তা ভাবনা করে লিখবো। গেল, এরপরে দু একটা গেল, এরপরে দেখি কোনটা করা যায়। ঠিক তারপর 3-এর অঙ্কটা করে দিচ্ছি, মানে কোশ্চেন নাম্বার 3 একের। এখানটা দিয়েছে r*(0) where a compose b মানে হয়ে গেছে মডিউলাস অফ ab for all a, b belongs to r*, where r* মানেও আবার কোশ্চেনে বলা আছে r - সিঙ্গেলটন সেট 0। তা প্রথমে আমি r* এর গল্পটা কি সেটা আগে বলি। ক্যাপিটাল আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, মানে ওর মধ্যে যত কিছু সংখ্যা সব কিছু আছে ইনক্লুডিং 0 সমেত আমরা যত কিছু সংখ্যা ভাবতে পারি কমপ্লেক্স বাদ দিয়ে, সে √5 হোক বা শুধু 5 হোক বা 5² হোক বা 2/3 হোক বা 7/9 হোক, যত রকমের সংখ্যা আমরা ব্যবহার করি প্রাত্যহিক জীবনে বা অঙ্ক করতে গিয়ে কমপ্লেক্স ছাড়া, তাহলে সেইগুলো সব রিয়েল নাম্বার। আর r* মানে কি, ওই সেট অফ রিয়েল নাম্বার থেকে আমি শুধুমাত্র 0 এই সংখ্যাটাকে বাদ দিয়ে দিয়েছি, সিঙ্গেলটন সেট 0টাকে ক্যাপিটাল আর থেকে বাদ দিয়ে দিয়েছি, তার মানে 0 ছাড়া আর বাকি যা কিছু থাকলো সব r* এর মধ্যে আছে। দিয়ে বলেছে ওই r* কম্পোজ এটা গ্রুপ ফর্ম করে কিনা। ঠিক আছে, তাহলে আমরা ক্লোজার প্রপার্টিটা নিজে লিখবে, আমি শুধু অ্যাসোসিয়েটিভ থেকে শুরু করছি। তাহলে এ কম্পোজ লেখার আগে ওইটা লিখবে, লেটাস টেক a, b, c বিলংস টু r*। নাও এইভাবে লেখাটা শুরু করবে, আমি শুধু
অঙ্ক করছি। এ কম্পোজ, আচ্ছা বি কম্পোজ সি, বি কম্পোজ সি মানে কত হবে? বি কম্পোজ সি মানে হয়ে গেল মডিউলাস অফ বিসি। তাহলে এটাই মনে মনে আমরা একটা সংখ্যা ধরে নেবো ডি। তাহলে হয়ে গেল এ কম্পোজ ডি, তার মানে হয়ে গেল মডিউলাস অফ এ ইন্টু ডি, মানে মডের ভিতরে আবার মডিউলাস অফ এরকম। তাহলে আলটিমেটলি সব মড ফড যদি ইয়ে করে দিই, তাহলে আলটিমেটলি এখানটায় যদি গুণ করি তাহলে সেটা হয়ে যাবে দেখো মডিউলাস অফ এবিসি, মানে সবগুলোই মডের মধ্যে চলে এসছে। এটা তো অলরেডি মডের মধ্যে ছিল, এটাও মডের মধ্যে চলে এসছে, তাহলে মডিউলাস অফ এবিসি। অ্যান্ড এ কম্পোজ বি কম্পোজ সি ইজ ইকুয়ালস টু, এ কম্পোজ বি মানে হয়ে গেল মডিউলাস অফ এ বি কম্পোজ সি। তাহলে এবার এটাকে মনে মনে আমি ডি ধরে নিই, তাহলে ডি কম্পোজ সি তার মানে হবে মডিউলাস অফ ডিসি। তাহলে মডিউলাস অফ এ বি ইন্টু সি দিয়ে এটাকে যদি আমি ইয়ে করে দিই তাহলে মডিউলাস অফ এবিসি। তাহলে এটা ভ্যালু সেম হয়ে গেল, দ্যাট মিনস এটা ইকুয়ালস টু এটা। তাহলে হেন্স এ কম্পোজ বি কম্পোজ সি is equals to A compose B compose C for all ABC belongs to R star. Hence, Z is associative under composition. হয়ে গেল। আচ্ছা এবার 3 নম্বর আইডেন্টিটি দেখি, আইডেন্টিটি এলিমেন্ট কী হচ্ছে। তাহলে ইফ পসিবল লেট ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ আর স্টার। তাহলে তাই যদি হয় তাহলে দেন A compose E is equals to E compose A is equals to A for all A belongs to R star, এরকম লিখতে পারি। এবার এটার সাথে এটা নিই। নাও A compose E is equals to A, this imply modulus of AE is equals to A, this imply এটাকে যদি সেপারেট করে দিই তাহলে মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ ই ইজ ইকুয়ালস টু এ, দিস ইমপ্লাই মডিউলাস অফ ই ইজ ইকুয়ালস টু দেখো চলে আসছে এ বাই মডিউলাস অফ এ। ঠিক আছে, এইবার এখানটা একটা গল্প চলে আসবে। কীরকম ব্যাপার যে এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। নাও মডিউলাস অফ এ এর ভ্যালুটাকে যদি আমি ভাঙি তাহলে যদি এ গ্রেটার দ্যান 0 হয় তাহলে মডের ভ্যালু এ হয়, আর যদি এ লেস দ্যান 0 হয় তাহলে মডের ভ্যালু মাইনাস এ হয়। আর 0 হবে যখন মড এ ইকুয়ালস টু মড এর ভ্যালু 0 হবে যখন এ ইকুয়ালস টু 0, কিন্তু 0টা তো আমার আউট অফ ডিসকাশন, আর স্টারের মধ্যে 0 নেই, তাহলে 0টা আমি লিখবই না। ঠিক আছে, তাহলে মড এ মানে মড এটা কেন এরকম লেখা হয় দেখো, যদি এর ভ্যালু পজিটিভ হয় তার মানে তোমার মনে হবে, এইখানটা আমি একটু মানে আউট অফ কোশ্চেন একটু কথা বলি, এখানটা স্বাভাবিক যা ডেফিনেশন লিখেছি তাতে মনে হবে স্যার মডের ভ্যালু কী করে নেগেটিভ হয়, আমরা তো বরাবর জেনে এসেছি মডের ভ্যালু পজিটিভ হয়, তাহলে আপনি যে নেগেটিভ লিখছেন, নেগেটিভটা কিসের জন্য আসে দেখো, ধরো এর ভ্যালু পজিটিভ মানে ধরো 2, তাহলে এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে মড এর ভ্যালু ডাইরেক্ট এ লিখে দেবো, তার মানে মড অফ 2 ইজ ইকুয়ালস টু 2। এইবার এর ভ্যালু ইটসেলফ নেগেটিভ মানে ধরো -2 আসলো, মডের ভ্যালু ধরো নেগেটিভ মানে -2 ধরলাম এখানটায়, তাহলে -2 যদি আসে তাহলে মড এ তো নেগেটিভ হয় না, সেই জন্য সামনে একটা মাইনাস দিয়ে দিয়েছি যাতে মাইনাস অফ -2 মানে 2 হয়ে যায়। তার মানে এইটা মানে পরের লাইনে মাইনাস অফ এ মানে মাইনাস অফ মাইনাস, এইটা মানে তো এ, -2 মানেই তো এ ইটসেলফ, তাহলে মাইনাস অফ এ, দ্যাট মিনস এখানটায় 2। সেই জন্য যদি এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে সামনে একটা মাইনাস দিয়ে ওটাকে পজিটিভ বানিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মডের ডেফিনেশন। তাই যদি হয় তাহলে আলটিমেটলি সো ফ্রম 1 মডিউলাস অফ ই, তাহলে তার কী ভ্যালু হয়ে গেল, যদি এর ভ্যালু পজিটিভ হয়, তাহলে হয়ে যাবে এ বাই এ, কারণ এ বাই মডে আছে। আর যদি এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে এ বাই মডের ভ্যালু কত হবে, এ বাই মাইনাস এ, দ্যাট মিনস এখানটা হয়ে গেল 1 আর -1, যখন পজিটিভ যখন নেগেটিভ। তাহলে আইডেন্টিটি আমরা আগেই পড়েছি যে আইডেন্টিটি এলিমেন্ট সবসময় ইউনিক হয়, আর তাছাড়াও আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হওয়া ছাড়াও ধরো এখানটায় মডিউলাস কোনো একটা সংখ্যা একবার মানে মডিউলাস কোনো ভ্যালু কি আমাদের নেগেটিভ আসে, মডের কোনো ভ্যালু তো নেগেটিভ আসে না, এটা কিন্তু নেগেটিভ নয়, এটা এ ইটসেলফ নেগেটিভ, তার সামনে মাইনাস বসিয়ে পজিটিভ বানানো হয়েছে, কিন্তু এখানটায় ডাইরেক্ট একটা সংখ্যায় চলে এসেছে -1, তাহলে মডিউলাসের কোনো ভ্যালু কোনো দিন মাইনাস আসে, তা আসে না। তুমি এটা একরকমভাবে ভাবতে পারো, বা
আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হয়, আমরা আগেও বলেছি বা এর থিওরামও পড়েছি। তাহলে এখানটা আইডেন্টিটি এলিমেন্ট দুটো চলে আসছে, এ পজিটিভ হলে 1, এ নেগেটিভ হলে -1। আইডেন্টিটি এলিমেন্ট তো ইউনিক হতে হয়, তাহলে এটা ইউনিক হলো না, দেয়ারফর আইডেন্টিটি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। তাহলে এখান থেকে লিখবো সো ভ্যালু অফ ই ইজ নট ইউনিক অ্যান্ড সো জেড কম্পোজ হ্যাজ নো এনি আইডেন্টিটি এলিমেন্ট। মিটে গেল ঝামেলা। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট না, ঠিক পরের লাইনে লিখবো সো জেড কম্পোজ ক্যান নট ফর্মস এ গ্রুপ, গ্রুপটা কিন্তু ফর্ম করতে পারবে না। আচ্ছা, এরপরে একটা অর্ডার পিরিয়ড দিয়ে অঙ্ক করে দিই। যেমন ধরো 6টা কোশ্চেন, অর্ডার পিরিয়ডটা এরকম আছে জেড ক্রস জেড কমা কম্পোজ, এটা হচ্ছে সেট, এটা ইটসেলফ একটা সেট, যেখানে কম্পোজিশনটা দেওয়া আছে যে এ কমা বি কম্পোজ সি কমা ডি ইজ ইকুয়ালস টু এসি কমা বিডি। ঠিক আছে, ফর এ কমা বি সি কমা ডি বিলংস টু জেড ক্রস জেড। দিয়ে বলেছে এটা কি একটা গ্রুপ ফর্ম করবে, সেটা আমাদের চেক করতে বলে। তো প্রথমে আমি আসি জেড আর জেড কমা জেড এই দুটোর মধ্যে পার্থক্য কী। জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার, মানে 1 2 3 -1 -2 ডট ডট করে চললো। আর জেড ক্রস জেড এটা কি দুটো ইন্টিজারকে একসাথে কম্বাইন্ড করে লিখতে হবে, তার মানে 1,2 হতে পারে, 1,-1 হতে পারে, বা 2,10 হতে পারে, বা 10,102 হতে পারে, এরকম অর্ডার পেয়ার আসবে। তাহলে এর এক একটা সংখ্যাই হচ্ছে এ কমা বি টাইপের দেখতে। ভুল করে ভেবো না যে এটা দুটো সংখ্যা। আমি এর আগে যেমন এ বিলংস টু জেড নিয়েছিলাম, তাহলে এখান থেকে যদি কোনো একটা সংখ্যা নিতে হয় তাহলে সেটা আমাকে এ কমা বি বিলংস টু জেড ক্রস জেড নিতে হবে। এটার একটা সংখ্যাই এরকম দেখতে, আর এর এক একটা ইন্টিজার 1 2 3 4 মানে এ বিলংস টু জেড। আর এগুলো দেখতে কেমন 1,2 1,-1 2,10, তার মানে এর সংখ্যাগুলো প্রত্যেকটাই নিজেরা এ কমা বি এরকম টাইপের দেখতে। ঠিক আছে, তাহলে যখনই আমি সংখ্যা নেবো এখান থেকে এই ফরম্যাটে নেব, পেয়ার ফরম্যাটে নেব। তাহলে জেড ক্রস জেড থেকে আমি প্রথমেই দুটো সংখ্যা নিয়ে নিই। তাহলে অ্যাসোসিয়েটিভটা দেখিয়ে দিই। অ্যাসোসিয়েটিভটা মনে হয় একটু জটিল হবে। অ্যাসোসিয়েটিভ মানে 2 নম্বর প্রপার্টি। আমি তাহলে জেড ক্রস জেড থেকে প্রথমে 3টে সংখ্যা নিয়ে নেব। তাহলে লেট আস টেক এ কমা বি সি কমা ডি এফ কমা জি বিলংস টু জেড ক্রস জেড। তাহলে এবার অ্যাসোসিয়েটিভ দেখানোর জন্য নাও এ কমা বি কম্পোজ সি কমা ডি কম্পোজ এফ কমা জি, এরকম আকারে লিখবো। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এ কম্পোজ বি কম্পোজ সি। আগে যেটা লিখেছিলাম এখানটা সেটা পেয়ার ফর্মে আছে, মানে এরকম ফর্মে লিখতে হতো। দিস ইজ ইকুয়ালস টু এ কমা বি কম্পোজ, আমাদের ফর্মুলা কি দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে যে এ বি কমা সি ডি এদের মধ্যে যদি আমি কম্পোজ করি তাহলে প্রথম দুটো গুণ হয়ে গিয়ে প্রথমে আসবে, আর সেকেন্ড পজিশনে যারা তারা নিজেদের মধ্যে গুণ করে সেকেন্ড পজিশনে আসবে। মানে এর প্রথম গুণ করে ফার্স্ট পজিশনে আসবে, এর সেকেন্ড গুণ করে সেকেন্ড পজিশনে আসবে। তাহলে সেটা লিখে দিই যে সিএফ কমা ডিজি হয়ে গেল। এটা রেজাল্টেন্ট কী হবে, ইকুয়ালস টু লিখে এইটা মিলে যেটা আসবে সেটা ফার্স্ট পজিশনে, এ সি এফ কমা এটার সাথে এটা গুণ করে বিডিজি একটা হয়ে গেল, অ্যান্ড এ কমা বি কম্পোজ সি কমা ডি কম্পোজ এফ কমা জি ইজ ইকুয়ালস টু, এদের মধ্যে যদি কম্পোজ করি এ কমা সি মানে সরি এ ইন্টু সি তারপরে বি ইন্টু ডি কম্পোজ এফ কমা জি, এদের মধ্যে কম্পোজ করলে এইটা ইন্টু এটা গুণ করে এ সি এফ, এইটা গুণ করলে বিডিজি, দেখো সেম জিনিস এসছে এ সি এফ বিডিজি। তাহলে আমি এইটা ইজ ইকুয়ালস টু এটা লিখে দিতে পারি। তাহলে হেন্স এ কমা বি কম্পোজ
C comma D compose F comma G. This is equals to A comma B compose C comma D compose F comma G. তাই যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি আমি বলে দেবো therefore Z cross Z comma compose is associative, বা ওরম করে না লিখে এরকম লিখতে পারি যে hence Z cross Z is associative under composition. ক্লিয়ার? আচ্ছা, অ্যাসোসিয়েটিভ গেল। এরপরে আমরা কি দেখাবো এরপরে? হ্যাঁ, আইডেন্টিটি দেখাবো এরপরে। তারপরে লিখি ইফ পসিবল let E1, E2 is the identity element of Z cross Z, compose. ধরে নিলাম। তাহলে এবার আমাকে এই E1 আর E2 ভ্যালু বার করতে হবে, এবং শুধু ভ্যালু বার করলেই হবে না, তারা যে জেডেরই সংখ্যা সেটাও দেখাতে হবে। তাহলে দেন ফর এনি A comma B belongs to Z cross Z, we have A comma B compose E1 E2 is equals to E1 E2 compose A comma B is equals to A comma B, এরকম লিখব। আচ্ছা, তারপরে এটার সাথে এবার এটা নিই। নাও A comma B compose E1 E2 is equals to A comma B. This imply compose যদি করে দিই, ফার্স্ট কে আসবে A ইন্টু E1, দ্বিতীয়টি কে আসবে B ইন্টু E2 is equals to A comma B, তাই আসবে। এবার যদি আমি এটাকে কম্পেয়ার করি, তাহলে এইটা ইজ ইকুয়ালস টু এটা অ্যান্ড এইটা ইকুয়ালস টু এটা, তাই আমাদের লিখতে হবে। তাহলে তাই লিখি। নাও এ E1 ইজ ইকুয়ালস টু এ, এখান থেকে আমাদের ভট করে ইচ্ছা করবে E1 ইকুয়ালস টু 1 লিখতে, E1 এর ভ্যালু 1 লিখতে আমাদের ইচ্ছে করবে। তো সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে ইনভার্স আমাদের কোন এলিমেন্টগুলোর মধ্যে হয়, কোন কোন এলিমেন্টগুলো, নাকি সব এলিমেন্টেরও, মানে আমি যে এখান থেকে কেটে দিতে হবে, তো এ কাটতে হবে। কাটা যায় কোন কোন সংখ্যাগুলো? যে সংখ্যাগুলোর ইনভার্স পাওয়া যায়, ঠিক না? যে সংখ্যাগুলোর ইনভার্স পাওয়া যায় তাদেরকেই লেফট ক্যান্সেলেশন করা যায়। কিন্তু জিরো যে এলিমেন্টটা, তার কি আমার ইনভার্স আছে? জিরোর ইনভার্স কত? 1/0, মানে আনডিফাইন্ড। তাহলে জিরো এলিমেন্টের ইনভার্স নেই। তাহলে জিরো যদি এলিমেন্ট